আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে গঠিত মন্ত্রিগোষ্ঠীর আজ প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্তের জন্য ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর নেতৃত্বে একটি মন্ত্রিগোষ্ঠী তৈরি করে দিয়েছেন। নবান্নে অর্থ দপ্তরে আজ ওই মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায় এই মন্ত্রিগোষ্ঠীতে রয়েছেন। মূলত আগের সরকারের আমলে বিভিন্ন দপ্তরের সার্বিক অব্যবস্থা ও দুর্নীতি নিয়ে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। যে অনিয়মের জন্য বিপুল পরিমাণ ঋণের বোঝা নতুন সরকারের ওপর চেপেছে, অর্থ দপ্তরের শ্বেতপত্রে তাই তুলে ধরা হবে বলে সম্প্রতি বিধানসভায় অর্থমন্ত্রী জানিয়েছিলেন। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র গড়ার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। নবান্নে গতকাল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং অর্থসচিব প্রভাত মিশ্রের সঙ্গে মিৎসুবিশির প্রতিনিধি দলের বৈঠকে রাজ্য সরকারের তরফে দুর্গাপুর ও পানাগড়ে প্রকল্পের জন্য জমির প্রস্তাব দেওয়া হয়। চলতি মাসের শেষ সপ্তাহে সংস্থার প্রতিনিধিরা সম্ভাব্য জমি পরিদর্শনে আসবেন। তারপর প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা জমির আয়তন সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। কলকাতার তাজ বেঙ্গলে মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগের গন্তব্যে পরিণত করাই নতুন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পাট ও চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পে বিশেষ জোর দেওয়া হবে। খুব শীঘ্রই রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে বলে তিনি জানান। অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে টিকিয়ে রাখতে রাজ্যে বৃহৎ শিল্প আনা প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। উত্তর কলকাতায় ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মঞ্চকের অধীন ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ আয়োজিত এক কর্মশালায় গতকাল তিনি বলেন, শিল্পের জন্য সর্বাগ্রে প্রয়োজন অনুকূল জমি নীতি। বর্তমান রাজ্য সরকার এ ব্যাপারে ইতোমধ্যেই পদক্ষেপ নিতে শুরু করেছে। আদিবাসীদের কল্যাণ কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্প অবিলম্বে এ রাজ্যে শুরু করার উপর জোর দিয়েছে বিজেপি। কলকাতায় গতকাল এক আদিবাসী সম্মেলনে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা PM জনমন প্রকল্প দেশের অন্যান্য রাজ্যে চালু হলেও রাজনৈতিক অভিসন্ধির কারণে পশ্চিমবঙ্গের মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতোমধ্যেই PM জনমন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এই কর্মসূচির সূচনা করে বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্য জুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেইনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টুপি সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যে 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান। কলকাতাতে যেভাবে পরিবেশ তৈরি হয়েছে স্বচ্ছতার অভাবে, বৃক্ষ ছেদন করে কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে এবং যেভাবে 15 বছরের বয়সের থেকে বেশি গাড়ি যা শহর এলাকায় চলাচল কার্যত নিষিদ্ধ, তার ভিজিলেন্সের প্রতি উপেক্ষা করা হয়েছে, এর সবচেয়ে
খারাপ প্রভাব শিশু কিশোর এবং বয়স্ক মানুষদের উপরই পড়ে। এই জায়গা থেকে এই শহরকে বাঁচাতে হবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সংবিধান এবং নির্বাচনী আইন মেনেই স্বচ্ছভাবে কমিশনের প্রতিটি কাজ পরিচালিত হয়। নতুন দিল্লিতে গতকাল মিডিয়া এবং কমিউনিকেশন অফিসারদের তৃতীয় একদিনের সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলিতে ভোটদাতাদের রেকর্ড অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থার প্রতিফলন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ছড়িয়ে পড়া ভুল তথ্য বিষয়ে আধিকারিকদের সতর্ক করে তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে মানুষকে সচেতন করতে আরও বেশি করে প্রচার চালাতে হবে। কমিশনের নিয়ম নীতি ও নির্দেশিকা মেনে এই ধরনের ঘটনা রুখতে হবে বলে তিনি জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের গুলিতে মৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের দেহের ময়নাতদন্তে 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। কলকাতা মেডিকেল কলেজের পুলিশ মর্গে নির্দিষ্ট নিয়ম মেনে ময়নাতদন্তের সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে। পুলিশ কিংবা জেল হেফাজতে থাকা বন্দির মৃত্যুর ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে ময়নাতদন্ত হয়। এক্ষেত্রেও তাই হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। আগেই জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে সূর্যপুরে অকুস্থলে প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণে গেলে এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলিও চালায় সে। এরপরই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় অভিযুক্ত। এদিকে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 2 জনের 10 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন সহ একাধিক ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিলকে লক্ষ্য করে স্লোগান, দুপক্ষের বচসা এবং হাতাহাতির যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছে তা খারিজ করে দিয়েছেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপি কর্মীদের কাছে এত সময় নেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গিয়ে অংশগ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় তৃণমূল কংগ্রেস মানে তারই সোনার টুকরো ছেলেরা তারা তালা লাগিয়ে দিয়েছে। সুতরাং তিনি কি নিয়ে আন্দোলন করছেন ভুলে গেলেন? তারই উত্তরাধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোথায় গুলি মারতে হাত দিয়ে দেখি। সুতরাং তৃণমূল যা করছে, তৃণমূল যা করেছে, সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। সেজন্য তৃণমূলকে চিরনির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে আমি গেলে 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, তৃণমূল কংগ্রেসের নীতি নিয়ে বিজেপির পথ চলছে। আরজিকরের বিচার যিনি দেননি, তিনি হঠাৎ বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করতে গেলেন কেন? প্রশ্নটা অমূলক নয়, তবুও মিছিল করার রাইট সবারই আছে। মমতা যেমন বিরোধী দলের মিটিং থাকলে তাদের ঝান্ডাকে সরিয়ে নিজের ঝান্ডা লাগাতো, সারাদিন চারপাশে মাইক এমন লাগাতো যাতে কেউ কোনো কথা শুনতে না পারে। মমতার বাহিনী তো বিজেপি, তাহলে তারা এখন একই কাজে নিয়েছে। কলকাতার তিলজলায় মেয়ের বান্ধবীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অভিযোগকারী বান্ধবীর বাড়িতে থাকছিলেন। সেই সুযোগে বান্ধবীর বাবা তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় তাকে। পরে অসুস্থ হয়ে পড়লে নিজের বাড়িতে ঘটনার কথা জানান তরুণী। ইডি আধিকারিকের পরিচয় দিয়ে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোনালিসার ফোন পেয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ দেশপ্রিয় পার্কের পেছনে একটি ক্যাফে থেকে হাতে নাতে অভিযুক্ত যুধাজিৎ ঘোষকে পাকড়াও করে। ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ করার ব্যাপারে পুলিশের অনুমতি চেয়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 বিদ্রোহী বিধায়ক গতকাল রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করে এই প্রস্তাব দেয়। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ 15 জন মৎস্যজীবী নিখোঁজ। গত 2রা জুলাই জয় মা কালী নামে ওই ট্রলারটি নিয়ে মৎস্যজীবীরা রওনা দেন। নিখোঁজ 15 জনের মধ্যে 3 জন ওড়িশার বাসিন্দা। রাজ্যের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পূর্বতন সরকারের আমলে বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশের ব্যাপারে গঠিত মন্ত্রিগোষ্ঠীর আজ প্রথম বৈঠক। পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র করার প্রস্তাব নিয়ে জাপানের বহুজাতিক শিল্প সংস্থা মিৎসুবিশি রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সাইবার অপরাধ দমনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। চলতি অর্থবর্ষে ভারতের 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে কন্যাকুমারীর 17 বছরের অশ্বথ এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের খেলা। আসছি বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। ভারত অস্ট্রেলিয়ার সুসংহত কৌশলগত অংশীদারিত্বে প্রধানমন্ত্রীর এই সফর নতুন গতি সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। শ্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামে অংশ নেবেন। দুদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যেও বক্তব্য রাখবেন তিনি। মেলবোর্নে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সে দেশের প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলবেন। উল্লেখ্য 3 দিনের সফরে গত সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেলবোর্ন পৌঁছন। সেদেশে পৌঁছানোর পরে ভারতীয়রা যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছেন সেজন্য প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান। অস্ট্রেলিয়ায় ভারতের হাইকমিশনার নাগেশ সিং বলেছেন, শ্রী মোদী তৃতীয়বারের জন্য অস্ট্রেলিয়া সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। অভিন্ন কৌশলগত স্বার্থ এবং অংশীদারিত্ব বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা মজবুত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন। নতুন দিল্লিতে বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ এবং বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সয়াবিন, তুলো এবং অন্য ফসল চাষের ওপর প্রভাব পড়েছে। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান। जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को ये सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें। ভারত ও মায়ানমারের মধ্যে 23তম জাতীয় পর্যায়ের দুদিনব্যাপী বৈঠকটি নতুন দিল্লিতে শেষ হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, উভয় পক্ষ সন্ত্রাসবাদ, বিদ্রোহ, মাদক পাচার, অস্ত্র চোরাচালান, মানব পাচার, বন্যপ্রাণী পাচার, সাইবার অপরাধ এবং অন্যান্য সংগঠিত অপরাধের ক্ষেত্রে আন্তঃসীমান্ত অপরাধ দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। যৌথ নিরাপত্তাজনিত ক্ষেত্রে তথ্যভিত্তিক আদান প্রদান এবং কার্যক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুপক্ষই একমত হয়েছে। অন্যদিকে বৈঠকে ভারত মায়ানমার সীমান্ত এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে উভয়ই একমত হয়েছে। উভয় পক্ষই তাদের নিরাপত্তাজনিত ক্ষেত্রে বিরুদ্ধ কাজের জন্য নিজের ভূখণ্ডকে ব্যবহার হতে না দেওয়ার উপর জোর দিয়েছে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এবং ভারত মায়ানমার থাইল্যান্ড ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করার গুরুত্বের বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। এই আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং মায়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মায়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি মিনিস্টার মেজর জেনারেল মিন্থু। রাষ্ট্রসংঘ, ব্রিক্স সহ বিভিন্ন বহুপাক্ষিক মঞ্চে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা আরও জোরদার করতে ভারত ও রাশিয়া তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনে ভারত রাশিয়া যৌথ কর্মী গোষ্ঠীর চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এবং রাশিয়ার উপবিদেশমন্ত্রী দিমিত্রি লিউবেনস্কি যৌথভাবে সভাপতিত্ব করেন। উভয় পক্ষই আন্তঃসীমান্ত সন্ত্রাস সহ সব ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করেছেন। সন্ত্রাসবাদ, জঙ্গি গোষ্ঠী ও তাদের সহযোগী সংগঠন
সংগঠনগুলোর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিষয়ে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিও দূরপাল্লার নিয়ন্ত্রিত রকেট বা LRGR পিনাকের সফল পরীক্ষা চালিয়েছে। ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্র থেকে 60 কিলোমিটার দূরত্বে এই LRGR পিনাক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মধ্যপ্রদেশের শিওপুরে গগনযান মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড মেইন প্যারাসুট এয়ার ড্রপ টেস্ট আইম্যাট সফলভাবে সম্পন্ন করেছে। ইসরো জানিয়েছে প্রথম চালকবিহীন গগনযান G1 মিশনে সম্ভাব্য সর্বোচ্চ লোড দিলে প্রধান প্যারাসুটের কার্যক্ষমতা যাচাই করাই ছিল এর মূল উদ্দেশ্য। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি 7% বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল অন্যতম অর্থনীতির খেতাব ধরে রাখবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গুরুত্বপূর্ণ দ্বিবার্ষিক রিপোর্ট অনুযায়ী আগামী বছর ভারতের জিডিপি বৃদ্ধি 6.4% হবে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে ভারতের এই বৃদ্ধিতে ব্যক্তিগত ভোগ্যপণ্য ও পরিষেবার বিশেষ ভূমিকা রয়েছে। ভারতের এই বৃদ্ধি বিশ্বের পরিসংখ্যার তুলনায় দ্বিগুণ। অন্যদিকে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হারও 3% থেকে বেড়ে 3.4% পৌঁছবে এই বছর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির অবসান ঘোষণার পরে ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী দিনে তেহরান ফের হামলা করলে ওয়াশিংটন তার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করেছেন মার্কিন রাষ্ট্রপতি। ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে সে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহরগুলোতে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা রাডার কেন্দ্র রেভলিউশনারি গার্ডের ব্যবহৃত ছোট নৌযানগুলোকে লক্ষ্য করে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা। আন্তর্জাতিক জলপথে সাধারণ নাগরিকদের বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার পর মার্কিন সেনা সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইরান জানায় হরমুজ প্রণালীতে যান চলাচল পরিচালনার সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের, কোনোভাবেই পিছু হটবে না তারা। এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে বলে ঘোষণা করেন ট্রাম্প। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি EPF অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমা করার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থ বছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন নতুন সেন্ট্রালাইজড IT অ্যানাবেলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি অর্থ জমা করা হবে। তিনি বলেন EPFO সদস্যদের সমস্ত নথিপত্র বিকেন্দ্রীভূত কাঠামো থেকে নতুন কেন্দ্রীয় ডেটাবেসে স্থানান্তরের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। কোচিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির নারী বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক আজ শেষ হবে। ইতিমধ্যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রীরা একটি খসড়া প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছেন। কোচিতে পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজিত এই বৈঠকে ভারত সভাপতিত্ব করেছে। প্রসঙ্গত নারী ক্ষমতায়ন ও নারী নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকের আগে কোচিতেই ব্রিক্সের নারী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়েছিল। ব্রিস্টলে আজ ভারত ও ইংল্যান্ড সিরিজের চতুর্থ T20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। সিরিজে 2-0 পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার রাউন্ড রোবেন টুর্নামেন্টে ব্যক্তিগত GM নর্ম অর্জনের মাধ্যমে কন্যাকুমারীর 17 বছরের অশ্বত এস দেশের 98তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এর মধ্য দিয়ে ভারত 100তম গ্র্যান্ডমাস্টার পাওয়ার যাত্রায় আরও অগ্রসর হল। টুর্নামেন্টের শেষ রাউন্ডে জয়ের জন্য অশ্বত মার্কিন যুক্তরাষ্ট্রের FM কান্নান বৈদ্যনাথনকে পরাজিত করে গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জনের শর্ত পূরণ করেন। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8 পর্ব শুরু হবে আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। শনিবার ভারতীয় সময় রাত 12:30টায় বেলজিয়াম স্পেনের মোকাবিলা করবে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথমবার ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে চলেছে নরওয়ে। ওই দিনই আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের অর্ণব পাপারকার 36 বছর পর উইম্বলডন জুনিয়র্স 2026-এর কিশোর বিভাগে সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছেন। আগে গ্রেট ব্রিটেনের জোশুয়া ক্রেসকে 6-2 সেটে হারানোর পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বর খেলোয়াড় কিটন হান্সকে 6-2, 6-3 সেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করবেন। বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, শিক্ষা এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে দুই নেতা কথা বলবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশের বর্ষা প্রস্তুতি এবং এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন। খবর শেষ হল।